যে ফরিদ ভাই এপ্রিলের 7 তারিখে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লি সফর করছেন। অনেক জল্পনা কল্পনা রয়েছে এই সফরকে ঘিরে, কারণ এর পরেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের কথা রয়েছে, এমনটা শোনা যাচ্ছে। হয়তো এই সফরের পরেই সেটা হতে পারে বা এই বিষয়ে আলোচনা হতে পারে। প্রশ্ন হলো, এই সফরে ইউনূস সরকারের সময়ে যে জটিলতাগুলো দু দেশের মধ্যে তৈরি হয়েছিল সেই জটগুলো খুলবে কিনা এবং আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে কোনো আলোচনা হতে পারে কিনা আপনার কাছ থেকে শুনবো বিশ্লেষণ। ফরিদ, আপনি যে প্রশ্নটা করেছেন, এখন আমার ভাবির পোলাদের কথা মনে হয়ে যাচ্ছে। এরা তো সারাদিন চিৎকার করতো ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। মানে এরা তো লজ্জা ভয় বলতে পারে না যে দিল্লি না লাহোর, দিল্লি না লাহোর, এই কথাটা বলতে তারা লজ্জা পেত, তাই ওখানে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আপনি দেখেন খলিলুর রহমান সাহেব যখন রোহিঙ্গা মিনিস্টার ছিল, মানে আমার ভাষায় বললাম আর কি, জামালপুরের ভাষায়, তখনও কিন্তু তিনি একবার দিল্লিতে গিয়েছিলেন, আমরা জেনেছি। তারপরে তিনি লন্ডনেও গিয়েছিলেন, তাও জেনেছি। আজকে এই যে দিল্লি যাচ্ছে কেন, কি কারণে? কোনো না কোনো তো ঘটনা রয়েছে। তিনি সরাসরি রোহিঙ্গা মিনিস্টার থেকে হয়ে গেলেন সরাসরি উপদেষ্টা, যাদের আমি অপদেষ্টা বলতাম। তারপর তিনি অপদেষ্টা থেকে এই সরকারেরও উপদেষ্টা হয়ে গেলেন, সরি এই উপদেষ্টা থেকে সরাসরি মন্ত্রী হয়ে গেলেন। তা আবার কোন মন্ত্রী? যেই সেই মন্ত্রী না, মানে ভাবাই জানে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ যাকে দেওয়া হলো, সেই রজার রহমান বা খলিলুর রহমান বা ব্লেজার রহমান বা রেজার রহমান, যার পাসপোর্টই বাংলাদেশের না, যিনি দীর্ঘদিন থাকলেন বিদেশে, মানে আমেরিকায় থাকলেন। তার বিরুদ্ধে রয়েছে পরকীয়ার অভিযোগ। দেখ, পরকীয়া এখন তো ব্যক্তিগত ব্যাপার, সেখানে হলেও একটা কথা ছিল, সেখানে 2টা হত্যা হয়েছে। তার কারণে ধারণা করা হয় যে এই হত্যার পিছনে তার ইন্ধন রয়েছে, কেউ কেউ বলে। সেই রজার রহমান পালিয়ে গেলেন বাংলাদেশে এই কারণে, যার সাথে পরকীয়া করতেন তার স্বামী তাকে মেরে তিনি আবার আত্মহত্যা করেন, এই ভয়ে তিনি চলে গেলেন। সেই রেজার রহমানকে এই দেশে পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো। তার জন্য কিন্তু আমি আগে তাকে বলতাম মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী, তারপরে আমি আমার কথাটা ফিরিয়ে নিয়েছি। এখন আমি বলি তিনি মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী নন, তিনি মুসলেকা নেওয়া পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই তারেক রহমান এবং জামাতের আমিরের কাছ থেকে মুসলেকা, তাদের কাছ থেকে মুসলেকা নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তো সেই পররাষ্ট্রমন্ত্রী এখন যাচ্ছে ভারতে বা দিল্লিতে, বিষয়টা কেমন হয়ে গেল না? এটা তো আমাদের ভাবির ছেলেরা, আমার ভাবির পোলারা, তো আমার ভাবির পোলাদের হৃদয় ভেঙে যাবে। তো তিনি দিল্লি যাচ্ছেন কেন? তিনি তো যাবেন লাহোর, তিনি যাবেন তুরস্কে বা আমেরিকা, যা তার দেশ, সেখানে যাবেন। তিনি দিল্লিতে কেন যাচ্ছেন? দিল্লিতে তো যায় দিল্লির দালালেরা, দিল্লিতে তো যাবে শেখ হাসিনা, দিল্লিতে যাবে আওয়ামী লীগ, দিল্লিতে যাবে ছাত্রলীগ, দিল্লিতে যাবে যুবলীগ। এরা কেন যাচ্ছে আমরা তো বুঝে উঠতে পারলাম না। এরা দিল্লি থেকে কি হাদির খুনির জন্য দিল্লি আক্রমণ করতে চাইলো, 7 সিস্টার খেয়ে ফেলতে চাইলো, দিল্লির এম্বাসিতে হাই কমিশনে আক্রমণ করলো। যদিও সে হাদির কথিত খুনি ধরা পড়ার পরে তাদের মুখে এখন বন্ধ, সবার মুখে এখন কুলুপাটা। এই যে 2 দিনের সফরে দিল্লি যাচ্ছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এখানে গিয়ে তিনি কি করবেন? আমি তো এই জন্য বারবার বলতাম যে যত কিছুই করুক, মানে একটু শব্দটা শুনতে খারাপ শোনা যায় তাই ওটা বললাম না, আর যতই ফালাফালি করুক, দিল্লি ছাড়া বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি বারবার বলেছি, এখনো বলি, আবার ভবিষ্যতে বলবো, যে আপনি আমেরিকার সাথে পাঙ্গা নিয়ে টিকতে পারবেন 2 বেলা খায় পেলেও, 3 বেলার জায়গায় 5 বেলার জায়গায়। আপনি সৌদি আরবের সাথে পাঙ্গা নিয়ে 1 বেলা হলেও খেয়ে থাকতে পারবেন। কিন্তু যেদিন ভারতের সাথে পাঙ্গা নিবেন, দিল্লির সাথে পাঙ্গা নিবেন, আপনি না খেয়ে মারা যাবেন, কেউ আপনাকে ঠেকাইতে পারবে না, কেউ না। ইতিহাস তাই বলে। একটা সরকার 15 দিন হয় নাই তারেক রহমানকে হাত পাততে হইলো ডিজেলের জন্য ভারতের কাছে। উপায় নাই গোলাম হোসেন, উপায় নাই। যত কিছুই করো উপায় নাই গোলাম হোসেন। সেই নওয়াব সিরাজউদ্দৌলা নাটকের সেই বিখ্যাত ডায়লগ, উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। যারা আমরা যাত্রা দেখেছি এই নওয়াব সিরাজউদ্দৌলা, তাদের এটা মনে থাকার কথা। আর আপনি যেটা শিরোনাম দিয়েছেন যে খলিলুর রহমান, এরপর কি যেটা বলেছেন তারেক রহমান যেতে পারে কিনা, এই মুহূর্তেই যাবে না, কারণ এই শীঘ্রই যদি যায় তাহলে সমালোচিত হবে, এই ভয়ে যাবে না। কিন্তু মূলত এই
পররাষ্ট্রমন্ত্রীর যাওয়া আর তারেক রহমানের যাওয়া একই কথা। হতে পারে দিল্লি থেকেও আবার কোনো নরেন্দ্র মোদী আসবেন না, তার কোনো বড় তার পক্ষ থেকে শক্তিমান কোনো প্রতিনিধি এই দেশে আসবেন। যেমন জয়শঙ্কর চলে এসেছিলেন খালেদা জিয়ার শোক বার্তা জানাইতে। আবার দেখেন কি সুন্দর চিঠি লেনদেন হয়েছে ঈদে, আপনি জানেন। তো এগুলো কি বোঝা যায়? বাংলাদেশ কখনোই যে কোনো সরকারি ক্ষমতায় থাকুক, খোদ আমার ভাবির পোলারও যদি ক্ষমতায় আসতো, এই ভাবির পোলার যে জ্যাঠা শ্বশুর এই জামাতিরাও ক্ষমতায় আসতো, যদিও কোনোদিন আসবে না, তারপরেও কিন্তু এই দিল্লি ছাড়া তাদের কোনো উপায় থাকতো না, কোনো উপায়ই থাকতো না। আপনি দেখেন আজকে যারা বলেছিল, যেটা আমরা বহুবার আলোচনা করেছি, আপনার চ্যানেলও আলোচিত হয়েছে, অন্য জায়গায় আলোচনা হচ্ছে, যে তেলের কথা বললো যে এখান থেকে তেল পাচার হয়ে ভারতে চলে যাবে, আজকেও সেই ভারত থেকে 7,500 মেট্রিক টন ডিজেল আসছে। মানে মিথ্যা কথা বলার ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। এতে চক্ষু লজ্জা নাই যে মামার দেশ নাকি চামারের দেশ নামে একটা পত্রিকা আছে, রাজাকারের বাচ্চা রাজাকার, যে শ্বশুর বাড়ি থেকে তাকে ঘেটি ধরে লাথি দিয়ে বের করে দিয়েছিল দুর্নীতির অভিযোগে মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমানের চামারের দেশে কত কথাই না আমরা এই পত্রিকায় শুনেছি। এই পাইপলাইন নিয়ে কত কথা শুনলাম আমরা কত কথা শুনলাম শেখ হাসিনার বিষয়ে। এমনকি বামপন্থীরা চিকরি করলো যে ভারতকে দেশ দিয়ে দিচ্ছে, ভারতকে। এখন তেল কই থেকে আসে? এখন তেল তো আমরা আমেরিকা থেকে আনতে, আমেরিকা থেকে ডিম আসে, আন্ডা আসে, তেল আসে, কিন্তু ডিজেল আসে কিন্তু ভারত থেকে। পাকিস্তান থেকেও চাল আনে, যদিও সেই চালটা ভারতেরই, দুবাই হয়ে আসছে। কই পাকিস্তান থেকে এক ফোঁটা তেল তো আনতে দেখলাম না। বহু তেল তো ইরান থেকে, পাকিস্তান ইরানের তেল চুরি করে একটা প্রদেশের বৃহত্তর একটা অংশ চলে। ইরানের তেল ব্ল্যাক করে আম পাবলিক, যেমন আমাদের বাংলাদেশ ভারতের সীমান্তে গরু চুরি হয়, গরু পাচার হয়, চাল পাচার হয়, ডাল পাচার হয়, চামড়া পাচার হয়, তারপর পাট পাচার হয়, সার পাচার হয়, বহুবিধ জিনিস পাচার হয়, তাই না? তেমনি ইরান থেকে পাচার হয় কি একটাই জিনিস হয় ইরানে, মিডল ইস্টে তেল। তেল ছাড়া তো আর তাদের কিছু নাই। ওই তেল পাচার করে চলে পাকিস্তানের একটা বৃহত্তর অংশ। তো তেল আনুক ওইখান থেকে, পাচার করে তেল বাংলাদেশে আনুক, পাকিস্তানের বন্দর থেকে তো আমাদের বন্দর আনুক, দেখি আমরা একটু দেখি। কই তা তো দেখলাম না। সেই শেষ ভরসা ভারত। তো ভারতের দিকে যেতেই হবে, ভারত ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। আমরা মইজুর মতো লোককে দেখেছি ভারত বিরোধিতা করে করে ক্ষমতায় গেল, 1 বছর পরে নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরে কান্নাকাটি করে পানি পর্যন্ত নিয়েছে, পানি, খাবার পানি, পিনে কাপ পানি। আবারও বলতেছি, পিনে কাপ পানি এই নরেন্দ্র মোদীর কাছ থেকে নিয়ে মালদ্বীপের লোকদের চলতে হয়। চায়না থেকে পানি এসেছিল, ওই দেশের লোক খায় নাই। শেষে ভারতের পানি নিয়ে নরেন্দ্র মোদীর পায়ে ধরে মৈর্যকে টিকে থাকতে হয়েছে। আর বাংলাদেশের 1 বছর লাগে নাই, 2 সপ্তাহ পরে ভারতের কাছে যেতে হয়েছে। আর এই যে তৃতীয় নাকি চতুর্থ সপ্তাহ পরেছে আবারও ভারতের কাছে। ধন্যবাদ দিতেই হবে। আওয়ামী লীগকে যতই গালি দেন, যত গালি দেন, উপরে ওগুলো আমরা বুঝি, কিন্তু আমাদের দেশের মানুষগুলো দেখবেন যারা অন্ধ সমর্থক, এদের আপনি বুঝাইতে পারবেন না। তারাও জানে, জেনে শুনেই তারা বিরোধিতা করবে, এদের আপনি বুঝাইতে পারবেন না। তবে দিল্লি ছাড়া আমাদের কোনো উপায় নেই, বারবার বলেছি। বরং বাংলাদেশের সাথে দিল্লির সুসম্পর্ক হইলে দিল্লির চাইতে ঢাকার বেশি লাভ। আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি। কারণ বাংলাদেশের মার্কেট কত? 18 কোটি। ভারত যত কিছুই করুক, মার্কেট তো আপনি 18 কোটির উপরে বানাইতে পারবেন না। আর 55,000 বর্গ মাইলের বেশি বানাইতে পারবেন না। ভারত কত বর্গ মাইলের দেশ? ভারতের মানুষ সবচেয়ে বেশি। জি, সালাম নিলাম, আপনাকেও সালাম। আপনার ভারতে 140 কোটির উপরে মানুষ, তাহলে মার্কেট কোনটা বড়? তাহলে লাভ কার বেশি? কালকে যদি আমি শুধুমাত্র জুট মিল থেকে সুতা বানিয়ে পাঠাই, সুতা, যে সুতা দিয়ে ওই যে মানে হাট বাজারের সদাইপত্র বাদ দেয়, এই সুতা বিক্রি করি, বাংলাদেশের দ্বিতীয় মার্কেট দরকার নেই। শুধু সুতা, চটের কথা বাদ দিলাম, বস্তার কথা বাদ দিলাম, পাটজাত দ্রব্যের কথা বাদ দিলাম। চীনের সাথেও তো আমাদের সম্পর্ক ভালো, চীনের সাথেও তো আমরা বন্দরে ব্যবসা করতে, পানিপথে ব্যবসা করতে পারি। তাহলে চীন আর ভারত যদি আমাদের সাথে থাকে, আমাদের পৃথিবীতে কোথাও যাওয়ারই দরকার নাই। আপনি তো প্রোডাক্ট কোথায় বিক্রি করবেন? যদিও চীন কিনে না কিছু, চীন তো বলছিয়া না, সে কাঁচামাল কিনবে। চীন কোনো প্রোডাক্ট আপনার কিনবে না, কারণ চীন নিজেই প্রোডাক্ট বিক্রি করে। কিন্তু ভারত তো আমাদের জন্য মার্কেট। আরে ভাই, এই যে শার্টটা দেখছেন, এই শার্ট পাটের তৈরি, পাটের ভাবা যায় এটা পাটের তৈরি? আপনি ভাবতে পারেন এটা পাটের তৈরি শার্ট? এই শার্টটার দাম কত? কয় ছটাক পাট লাগছে এখানে, কয় ছটাক আমাকে বলেন এই শার্টটা কয়? এটার দাম 2200 টাকা। এই শার্টের দাম 2200 টাকা। কয় ছটাক পাট লাগছে বলেন আপনি আমাকে? এবং মোটা,
আপনি এইখানে আমাদের এটা সর্বোচ্চ এখানে 100 টাকার পাট লাগবে, সর্বোচ্চ এখানে 100 টাকার লেবার লাগবে, সর্বোচ্চ এখানে 100 টাকার কেমিক্যাল লাগবে, কারেন্ট সহ, মানে 300 টাকা ট্যাক্স আরো হাবিজাবিতে সর্বোচ্চ এর দাম বাংলাদেশি টাকা 500 টাকা পড়বে। আরে ভাই, আপনি যদি 1000 বিক্রি করেন তাও দ্বিগুণ লাভ। ভারত ছাড়া আমাদের কোথাও দরকার আছে আমার মার্কেট? কোনো দরকার নাই, কারণ ভারতের একটা অংশে মোটা শার্ট পরে, আর শীত আর গরম দেখে না, সবসময় পরে, তীব্র গরমের মধ্যে এই শার্ট পরে থাকে তারা। কেন আমরা এটা দেখি না? জুতা ভারতে, আপনি ভারতে জুতার সোল, পাটের জুতার সোল বানায় ভারত আর চায়নাতে বিক্রি করলে পৃথিবীতে আপনার দরকার আছে? কারণ বেচেন না, পাইকারি বেচেন, সমস্যা কি? কিন্তু আমাদের এইদিকে চিন্তা নাই, আমাদের হলো সারাদিন বিরোধিতা করতে হবে। রাজনীতির মধ্যে আপনি দেখেন, মানে বিরোধিতার কারণে বিরোধিতা। বাংলাদেশের সাথে যদি ভারতের সীমান্ত কোন্দল না থাকে, আমি লিখে দিতে পারি আপনাকে, বাংলাদেশ 10 বছরে সিঙ্গাপুরের চেয়ে বেশি ধনী হবে ভারতের সাথে সুসম্পর্ক থাকলে। এই কথাটাই দেশের আওয়ামী লীগের লোক ধরে বুঝাইতে পারি না। বিএনপি তো দূরের কথা, জামাত তো ঘাওরামি করে, কিন্তু জামাতের ক্ষমতায় নেন। জামাত যদি কোনোদিন এই বাংলাদেশের ক্ষমতায় আসে, আপনি লিখে রাখতে পারেন সে ভারতের সাথে আজীবন চুক্তি করবে। লিখে রাখেন, যদি জামাত কোনদিন ক্ষমতায় আসবে না। জামাত যদি আসতে পারতো, সবার আগে ভারতের সাথে ভারতের মার্কেট সে ব্যবহার করতো। জামাত কিন্তু এই শিয়ানাগিরি কাজটা করতো, নিশ্চিত থাকেন এটা করতো। এটা বিএনপিও বুঝে না, আওয়ামী লীগের লোকেরা মাঝে মধ্যে বুঝে না। আজকে তারা আমাদের রপ্তানি করতে দিয়েছে কম টাকায়, আমরা দিল্লি থেকে রপ্তানি। আরে ভাই, ভারতটাকে আপনি মার্কেট বানান না। 140 কোটি মানুষ, 1 টাকা করে প্রতিদিন যদি আসে, প্রতিদিন 140 কোটি টাকা আপনার পকেটে ঢুকবে। এই জিনিসটা বুঝাইতে পারি না। বাংলাদেশের সিনেমা উন্নত মানের বানায় আপনি ভারতে রপ্তানি করেন। সিনেমা আমাদের দেশে চলবে না, আমাদের দেশে অত সিনেমা হল নাই, আমরা না খাই মারা যায় আমাদের শিল্পী। কিন্তু আপনি উন্নত মানের সিনেমা বানিয়ে ভারতে পাঠান না, আপনার সমস্যা কি? এখন ভারত কখন দেখবে? যখন আমার সাথে সম্পর্ক ভালো। কিন্তু আপনি ভারতের 7 সিস্টার খাই ফেলবেন, দিল্লি দখল করবেন, আপনি আমার বাড়ি দখল করবেন, তো আমার বাড়িতে আপনি ঢুকতে দিব? এই বাংলাদেশে 19,000, আমি দুঃখিত আর 2 মিনিট সময় দিয়েছি, হয়তো বেশি নিয়ে ফেলেছি যেহেতু প্রসঙ্গটা চলে আসছে। এই দেশের 1971 সালে 19,000 সৈন্য শহীদ হয়েছে ভারতের, আমাদের স্বাধীনতা যুদ্ধে। তাহলে ওই দেশটার সাথে আমার কেন ভিসা লাগবে যাইতে? এই প্রশ্ন আগে আমি জানতে চাই বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের কাছে। কেন আমি ভিসা করে যাব? কেন যে বাংলাদেশের 1 কোটির উপরে মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে, কেন সেই ভারতে আমাকে যেতে ভিসা নিতে হবে? কেন সেই ভারতকে আমার দেশে ভিসা নিয়ে আসতে হবে, যাদের 19,000 সৈন্য এই দেশে রক্ত দিয়েছে আমার স্বাধীনতার জন্য? তার সাথে আমার সম্পর্ক আমার পুত্রের সাথে বেশি থাকার কথা, পিতার সাথে বেশি থাকার কথা, মায়ের চেয়ে বেশি থাকার কথা, কন্যার চেয়ে বেশি থাকা। আপনার সম্পত্তি, আপনাদের 2 জনের সম্পত্তি দখল টিকায় রাখতে বা আপনাদের অধিকার অর্জনে আমার সন্তান যদি মারা যায়, আপনার বাড়িতে যাইতে আমার অনুমতি লাগবে নাকি? ভাই দাওয়াত দেন তারপরে যাব? বা আপনি যদি আমার জন্য রক্ত দেন, আপনার সন্তান আমার জন্য রক্ত দেয়, আমার পরিবারের জন্য, জামালপুর জেলার জন্য যদি আপনারা 2 জন রক্ত দেন, জামালপুর যাইতে আপনার ভিসা লাগবে নাকি? না দাওয়াত দিয়ে যাইতে হবে আপনার? কেন তাহলে ভারতকে এখানে ভিসা লাগবে, আমাদের কেন ভিসা লাগবে? কারণ আমাদের মধ্যে আস্থার অভাব। এই আস্থা, রাজনৈতিক আস্থা, এই ধ্বংস কামনা 2 পক্ষেরই ক্ষতি হচ্ছে। অথচ ভারতও লাভবান হইতো, আমরা সবচেয়ে বেশি লাভবান হইতাম, কারণ আমাদের আছে কি আর নিব কি? অর্থাৎ আমার পুঁজি হলো মনে করেন 100 টাকা, আর আপনার পুঁজি হলো 1 লাখ। আমার পুঁজি হলো 1000, আপনার হলো 1 লাখ। লাভ টাকার বেশি হবে ব্যবসা করলে, আমার বেশি হবে, কারণ আমার পুঁজি তো 1000, আপনার হলো 1 লাখ, ওইখানে আমার লাভ হবে। এই জিনিসটাই দেশের রাজনীতিবিদদের বুঝাইতে পারি না। তারা সবসময় ব্যক্তিদ্বন্দ্ব, ঈর্ষা, জেদ, সাম্প্রদায়িক চিন্তা থেকে কাজ করে। ভাই, ব্যবসার জন্য চীন আর ভারত সবচেয়ে প্রতিদ্বন্দ্বী একটা রাষ্ট্র, তারা কিন্তু ব্যবসা করতে ভুল করে না। আমেরিকার চায়না সবচেয়ে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। আমেরিকাতে যারাই ফোন দিয়ে কয় সব তো চাইনিজ, আমি তো আর আমেরিকা যাই নাই, যারাই জিজ্ঞেস করি তারাই বলে কয় সব আমেরিকার প্রোডাক্ট। আর বাংলাদেশটা তো পুরাই চাইনিজ প্রোডাক্ট, সব চাইনিজ প্রোডাক্ট আমেরিকাতে। ভারতে একদা চাইনিজ বিষয় নিষিদ্ধ ছিল। আমি 2000 সালেও যখন যাইতাম, চীনের পণ্য পাইতাম না। 2000 সালেও আমি খুব একটা চাইনিজ প্রোডাক্ট দেখি নাই, কিন্তু এখন পুরো ভারত চাইনিজ প্রোডাক্টে ভরপুর। তাহলে তারা চিরশত্রু হয়ে ব্যবসা করতেছে, আমেরিকা ব্যবসা করতেছে চায়নার সাথে, চায়না ব্যবসা করতেছে ভারতের সাথে। তা আমরা কি দোষটা করলাম? যারা আমার দেশের জন্য রক্ত দিল, যে আমার দেশের জন্য 19,000 সৈন্য প্রাণ দিয়েছে বলিদান, সেই ভারতের নাগরিককে বাংলাদেশে আসতে ভিসা কেন লাগবে? ঠিক আমারও সেই প্রশ্ন। আপনি আমার জন্য রক্ত দিলেন, আমি আপনার বাড়িতে যাব, কেন অনুমতি লাগবে, কেন দাওয়াত লাগবে? বিনা দাওয়াতে কেন যাইতে পারি না? বাংলাদেশ থেকে এই ভারত আর বাংলাদেশের ভিসা পদ্ধতি বাতিল করতে হবে, সুসম্পর্ক স্থাপন করতে হবে। তাছাড়া এই বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমরা টিকে রাখতে পারবো না। ভারতের ক্ষতি হবে না, ভারতের সাময়িক ক্ষতি হবে, কিন্তু আমাদের দেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে, সার্বভৌমত্ব থাকবেন। ধন্যবাদ। ফরিদ ভাই।